বরাহনগর থানার বাইরে তখন টিপটিপ করে বৃষ্টি পড়ছে। টেবিলের ওপর থাকা ট্যাবলেটের ছবিটা হাতে তুলে নিয়ে অফিসার ভালো করে দেখতে দেখতে বললেন, মিস্টার রায়, আপনি বুঝতে পারছেন না, আমরা আমাদের দিক থেকে সর্বত্রভাবেই চেষ্টা করছি, কিন্তু এখনো পর্যন্ত তেমন কোনো লিড পাওয়া যায়নি। তাছাড়া যেখানে আপনার মোবাইলটা পাওয়া গেছে তার আশেপাশেও কোথাও এমন কিছু নেই যা দেখে সন্দেহ হয় আর কি। দেখুন, আমি বুঝতে পারছি যে কিছু একটা হয়েছে, আর আমার মেয়ের সঙ্গে খুব খারাপ কিছু একটা হতে চলেছে। দেখুন ইন্সপেক্টর, আমার আমার ওই একমাত্র মেয়ে, ওই মেয়েটা ছাড়া আমার এই দুনিয়াতে আর কেউ নেই। দেখুন, আমরা আপনার মতো এত ইমোশনালি ব্যাপারটা নিয়ে ভাবতে পারছি না, কিন্তু আমাদের হাতে যদি সত্যি কিছু থাকতো সেটা আমরা জানিয়েই দিতাম। আমরা তো চেষ্টা করে চলেছি, তাই না? আর আমাদের লোক এই ব্যাপারটা নিয়ে সত্যিই দেখছে। আজ প্রায় 3টে দিন হয়ে গেল ইন্সপেক্টর, কোনো কিচ্ছু পাওয়া গেল না। আমার মেয়েটার মোবাইলটা তো খুঁজে পেয়েছেন, সেই মোবাইলের থেকে কিছু মানে শেষবার কাউকে ফোন করেছে কিনা, কোথাও গেছে লোকেশন, এই সমস্ত কিছু পেয়েছেন কি? সবচেয়ে আশ্চর্য তো তাই, শেষবার ওখান থেকেই ফোন এসেছিল আপনার নাম্বারে, তাও ওই বিকেলের দিকে। অথচ আপনার মেয়ের অফিসের কলিগরা জানাচ্ছে সন্ধেবেলা ঠিক প্রত্যেক দিনের মতো 7টা নাগাদ সে বেরিয়েছিল। মোবাইল নাম্বার ট্রেস করে হোয়াটসঅ্যাপ, ফেসবুক কিংবা অন্য কোথা থেকে তো তেমন কিছুই খুঁজে পাওয়া যাচ্ছে না। বাড়িতে যতক্ষণ থাকতো মাঝে মাঝে মোবাইলে বসে থাকতো, মোবাইলে খুটখুট করে কী সমস্ত দেখতো, আমি বারণ করতাম, শুনতো না কিছুতেই। আর এখন কি যে হলো। আপনি চিন্তা করবেন না, আপনি ফিরে যান, কোনো কিছু জানা গেলে আমি আপনাকে জানাবো। আর হ্যাঁ, বৃষ্টি আসছে মিস্টার রায়, আর আপনার ফিরতেও তো অসুবিধা হবে এবার, তাই না? মিস্টার রায় থানা থেকে বেরিয়ে গেলেন। তিনি চলে যেতেই সামনের ছবিটা আরেকবার ভালো করে দেখল পুলিশ অফিসার। মেয়েটার বয়স 24, ফর্সা লম্বা চেহারা, মাঝারি আকারের চুল, মুখের গড়ন মোটামুটি আর 5টা মেয়ের মতো বলা চলে। আলাদা করে বলার মতো কিছু নেই, হাসি হাসি মুখে ছবিটা তোলা। তার পাশেই মেয়েটার ব্যাপারে ডিটেলস তোলা ফাইলটা রয়েছে। মাথায় ঢোকে না অফিসার ইন্দ্রনীল সান্যালের যে আসল ব্যাপারটা কি হলো। একটা মেয়ে অফিস থেকে ফেরার পথে নিরুদ্দেশ হয়ে গেল। দিন 3 হলো, অথচ এর মাঝে না মুক্তিপণ, না কোনো রকম ফোন, না অন্য কিছু। সমস্যা হলো মেয়েটার ফোনটা যেখানে পাওয়া গেছে সেটা একটা জনবহুল এলাকা। তাহলে মেয়েটা গেল কোথায়? এই বয়সে মেয়েদের যেটা প্রথম সন্দেহ করা যায় সেটাই সন্দেহ করেছিলেন অফিসার। কিন্তু তার বাবার কাছ থেকে এবং কলিগদের কাছ থেকে জানা গেছে তেমন কোনো সম্পর্কে কারোর সঙ্গে জড়িত থাকার ব্যাপার ছিলই না। কি যে হচ্ছে আজকাল কিছুই বুঝতে পারছি না। দিনেশ, দিনেশ, এই বৃষ্টিটা কমলে একবার জিপ বার করতে বলো, একবার রাউন্ডে যাব, আর এই ব্যাপারটাও একবার দেখে আসবো। দিনেশ দরজার কাছে এগিয়ে এসে বলল, স্যার, আপনার কথা মতো এলাকার কয়েকটা গুন্ডাকে তুলে এনে জিজ্ঞাসা করেছি, কিন্তু তারা এই কিছুই জানে না। এইসব ব্যাপারে নাকি তারা নেই, এসব অন্য কারোর কাজ। আমার সেটাই মনে হচ্ছে, চুরি ডাকাতি ছিনতাই এমনকি নিদেন পক্ষে ওই গুলি লাগার কেস পর্যন্ত হলে না হয় এদের সন্দেহ করা যায়। একটা মেয়েকে এমনভাবে অপহরণ করে তারপর 3 দিন চুপ করে বসে থাকবে, এমন কাজ কেউ করতে পারে সেটা বলে তো আমার মনে হয় না। ব্যাপারটা যে কি সেটাই ভাবছি। আমার মনে হয় মেয়েটার সঙ্গে কারোর শত্রুতা আছে, কিংবা অন্য কোনো কারণে মেয়েটাকে তুলে নিয়ে গেছে হতে পারে। কয়েকদিন পর এই ব্যাপারটা জানা যাবে, জানেন তো। আমার কেন জানি না মন বলছে ব্যাপারটা তো সহজ নয়, জিনিসটা এখানে থেমে থাকবে না। আমার ভয়টা হচ্ছে মেয়েটার যদি কিছু হয়ে যায় তাহলে ব্যাপারটা সামলাবো কী করে। অফিসের লোকেদের সঙ্গে কথা বলে বোঝা গেছে যে সে একটা ভালো পোস্টেই কাজ করতো। তাছাড়া মিস্টার রায়ের সঙ্গেও পরিচিতি, কিন্তু একজন বিশেষ লোকজনেরও সাক্ষাৎ রয়েছে। পার্টি পলিটিক্স, অপর মহল, এদের চাপ সহ্য করে নিয়ে ব্যাপারটা হ্যান্ডেল করাটা এই চাপের হয়ে যাবে, বুঝলে। বাইরে ততক্ষণে টিপ টিপ করে বৃষ্টি নেমেছে।
বৃষ্টির মধ্যে খোলা জানালার পাল্লাটা মাঝে মাঝে এসে ধাক্কা দিচ্ছে। জানলার গড়াদের কাছে তাকিয়ে বসেছিল অফিসার ইন্দ্রনীল সান্যাল। মেয়েটার ছবি, ফাইল, একটা ছোট প্লাস্টিকের থলেতে স্পট থেকে পাওয়া সেই মোবাইলটা। সিমটা যদিও এখন খুলে অন্য ফোনে ভরা আছে। মোবাইলটার দিকে তাকিয়ে দেখলেন ইন্সপেক্টর। তারপর কি মনে হতে প্লাস্টিকের ওপর থেকেই মোবাইলটা অন করলেন। ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, হোয়াটসঅ্যাপ সব কিছু একবার করে খুলে দেখলেন, কিন্তু না, তেমন কিছুই খুঁজে পাওয়া গেল না কোথাও। না লং চ্যাট কিংবা ওভার কনভারসেশন, কোনো কিছুই তার নজর কাড়ল না। মোবাইলটা রাখতে যাবেন এমন সময় মোবাইলের স্ক্রিনের ঠিক মাঝামাঝি একটা জায়গায় ছোট্ট আইকনে চোখ পড়ল একটা গেম। সেটা অন করতেই দেখা গেল অনেকটা লুডোর মতো, তবে কার্ড গেম। গেমটা অন করতে দেখা গেল চারদিকে 4 জন প্লেয়ার খেলার জন্য রয়েছে। নেটওয়ার্ক কানেকশন প্রয়োজন, তাহলেই গ্লোবাল 4 জন খেলোয়াড়কে নিয়ে খেলা যাবে। তাছাড়া আর একটা ফ্রেন্ড জোনের কোনো একটা অপশন রয়েছে। সেটাই খুলতে যাচ্ছিলেন এমন সময় টেলিফোনটা বেজে ওঠে। হ্যালো, বড়নগর থানা? হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। ডেড বডি? আচ্ছা, মুখটা কি দেখা যাচ্ছে? যেন কেউ না যায়, দেখবেন। হ্যাঁ, আমরা এক্ষুনি আসছি। লোকটা বাড়িটার সামনের দিকে এগিয়ে গেল। দোতলা বাড়ির একতলার কাছে একটা কুকুর শুয়ে আছে, রাস্তার কুকুর। গেটের ভেতরে কিভাবে যেন ঢুকে পড়েছে। সে গেটের বাইরে একটু থমকে দাঁড়ায়, তারপর গেটের কাছে এসে কুকুরটাকে মুখে শব্দ করে ডাকে। কুকুরটা প্রথমে একটু ঘেউ ঘেউ করলেও একটু পরে লোকটার পকেট থেকে বেরিয়ে আসা গন্ধ পেয়ে দরজার একপাশে সরে যায়। ঠিক তখনই ভেতর থেকে বেরিয়ে আসেন ভদ্রলোক। কি ব্যাপার? আপনি কাকে চাইছেন? দেখুন, আমি একটা খবরের কাগজ থেকে আসছি। মানে আমি তো আগেই বলেছি, টিভি, মিডিয়া, খবরের কাগজ, কাউকে এ ব্যাপারে আমি কিচ্ছু বলতে চাই না। আর আমি কিছুই জানি না। বিশ্বাস করুন, আমার মেয়েটা মারা গেছে। আমায় একটু একা থাকতে দিন প্লিজ। আপনার মেয়ে মারা গেছে সে কথা আমি জানি, এ ব্যাপারে আমি অত্যন্ত দুঃখিত। কিন্তু যাতে আর কারোর এমন কোনো সমস্যা না হয় সেই ব্যাপারটা তো আপনার দেখা দরকার। আপনারা জানেন না, ঠিক আপনার মেয়ের মতোই আরও একজন নিরুদ্দেশ হয়ে গেছে 2 দিন আগে। আজ 3 দিন। 3 দিনের মাথায় আগের খুনটা সে করেছে। এটাও যদি সেভাবেই করে তাহলে... লোকটার কথার মধ্যে কি যেন ছিল। মিস্টার রায় কেন জানি আপত্তি করতে পারলেন না। কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে থাকেন। তারপর লোকটা আবার বলে, বেশিক্ষণ সময় নেব না আপনার। আর আপনার কাছ থেকে কিছু জানতে পারলে তাতে শেষমেশ আমাদেরই লাভ হবে। যদি দুটো কাজ একজনেরই হয় তাহলে তাকে ধরা দরকার। আপনার মেয়ের এত বড় ক্ষতি যে করেছে তার শাস্তি তো হতেই হবে। চোখে জল চলে আসে মিস্টার রায়ের। এই কথাটা অনেকবার শুনেছেন তিনি, কিন্তু লাভের লাভ কিছু হয়নি। কিন্তু এই লোকটার কথায় সত্যি কি যেন আছে। একটা শক্ত আত্মপ্রত্যয়, একটা ভরসা পাওয়া যায় লোকটার কথায়। তার চোখে চশমা, মাথায় অবিন্যস্ত কাঁচা পাকা চুল, মুখের লম্বা দাড়ি, কাঁধের ওপর ব্যাগ, একটা ক্যামেরা। লোকটাকে গেট খুলে ভেতরে আসতে দেয় মিস্টার রায়। তারপর দরজার কাছে এগোতে এগোতে বলে, বিশ্বাস করবেন না আপনি, পুলিশ সন্দেহ করছে যে আমার মেয়ের সাথে বোধহয় কোনোভাবে ওই 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 অপরাধী কিংবা খারাপ লোকেদের যোগাযোগ আছে। কিন্তু আপনি বিশ্বাস করুন, তেমন কোনো ব্যাপার নয়। খারাপ লোক মানে? পুলিশ প্রথমত সমস্তটা ভালোভাবে দেখছিল, কিন্তু খুনটা হবার পরে হঠাৎ করেই যেন কি বদলে যায়। পুলিশের ধারণা আমার মেয়ের সঙ্গে ওই লোকটার, মানে
যে খুন করেছে কিংবা যে দলটার কাজটা করেছে তাদের সঙ্গে কোনো যোগাযোগ আছে, কোনোভাবে মনোমালিন্য হওয়ায় কিংবা অন্য কোনো কারণে তারা কাজটা করেছে। আচ্ছা, পুলিশের ধারণা কোনো একটা গ্যাং, যার মধ্যে আপনার মেয়ে নিজেও ছিল, তাদেরই কাজ এটা। কিন্তু এমন ধারণা কি করে হলো? কি করে হলো সেটা আমি জানি না, কিন্তু ডেড বডিতে দেওয়া একটা চিহ্ন নাকি ওদের কাছে এমন কিছু বলে দিচ্ছে। দেখুন, আপনি আপনার মেয়ের ব্যাপারে বলুন। আপনার মেয়ের নাম সঙ্গীতা রায়। প্রাইভেট একটা কোম্পানিতে কাজ করার পাশাপাশি সে আর কি করতো? আমি একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করতাম, তখন আমার স্ত্রী বেঁচে ছিল। মৃত্যুর পর মানসিক ধাক্কা নিতে পারেনি, একদিন সিঁড়ি থেকে নিচে পড়ে যাই। মাথাটা হালকা চোট লাগে মাথায়, তাছাড়া পায়ের কাছেও একটা বড়সড় ইনজুরি হয়। হাসপাতাল থেকে যখন ফিরলাম তখন আমার চাকরিটা চলে গেছে। যে কোম্পানির জন্য জীবনে প্রায় 12টা বছর এমনভাবে দিলাম, সেই কোম্পানি মাত্র 1.5 মাস আমার জন্য অপেক্ষা করতে পারল না। যাই হোক, চাকরিটা হারালাম। এখনকার বাজারে এইভাবে চাকরি হারিয়ে সেই চাকরি আবার খুঁজে পাওয়া, এই যে কত বড় মুশকিল তা আপনি জানেন। মানসিকভাবে বিপর্যস্ত। মেয়েটা তখন সবেমাত্র কলেজ শেষ করে কি একটা কোর্স করছে, সে বলল চাকরি করবে। আমিও বাধা দিলাম না, নিজের কোনো উপার্জন নেই, অন্য কাউকে বাধা দেওয়াটা আমার সাজে না। আচ্ছা, আপনার নামটা কি যেন? আমার নাম রাঘব চক্রবর্তী, আমি নিউজ রিপোর্টার। তারপর বলুন। ভালোই চলছিল, দেখতে দেখতে প্রায় 3টে বছর কেটে গেল। মেয়েটা একটা দিন অফিসে কামাই করতো না, ছুটির দিনগুলো আমার সঙ্গে এখানে ওখানে বের হতো। সত্যি বলছি, নিজের মেয়ে বলে নয়, এখনকার দিনে সঙ্গীতার মতো মেয়ে পাওয়াটা সত্যি মুশকিল। অন্য কোথাও কোনো সম্পর্ক তো দূরের কথা, কারোর সঙ্গে খুব বেশি মেলামেশা, বন্ধুত্ব এইসবও ছিল না। এমনকি আমি নিজেও বলতাম বন্ধু বান্ধবদের সাথে মেশার কথা। তারপরে অন্তত অফিসে কলিগদের সঙ্গে মাঝে মধ্যে একটু সময় কাটানোর কথা, কিন্তু এসব কথা কে শুনে? আসলে কি জানেন তো, সে বরাবরই একা থাকতে ভালোবাসে। তারপরে সেদিন বিকেলে হঠাৎ করেই ফোনে বলল, বাবা, আজ আমার একটু ফিরতে দেরি হবে। সে কি, কেন রে? কোনো কাজ আছে নাকি? না না, কাজ নয়, এই আমাদের অফিসের এক কলিগের জন্মদিন আছে, তাই সেখান থেকে বেরিয়ে একটু আমি চেষ্টা করব, তাড়াতাড়ি চলে যাওয়ার চেষ্টা করব। বিশ্বাস করবেন না মিস্টার চক্রবর্তী, আমার কেমন যেন সন্দেহ হলো। মেয়েটা আমার কখনো এমন কিচ্ছু বলে না, তাছাড়া ওর গলা শুনে যেন মনে হচ্ছিল মিথ্যে কথা বলছে। কিন্তু তখন আর তেমন কিছু ভাবিনি, তখন ফোন রেখে দিয়েছিলাম। প্রতিদিন 7টার সময় বেরিয়ে 8টার মধ্যে ও বাড়িতে ঢুকে পড়ত, কিন্তু 8টা বেজে যাবার পরেও যখন ও ফিরল না, তখন কয়েকবার ফোন করে দেখলাম, ফোন সুইচড অফ। তারপরে বড়নগর থানায় গিয়ে ব্যাপারটা জানাই। 8টার পরে ও না ফিরতেই আপনি বরানগর থানায় গিয়ে জানালেন কেন? থানায় যখন আমি গিয়েছিলাম তখন রাত প্রায় 11টা বাজে। তার আগে মোটামুটি বারবার কল করার চেষ্টা করেছিলাম। কোনো বন্ধুবান্ধবের কথা আমার জানা নেই সত্যি বলতে, তাই সেখানে ফোন করতেও পারছিলাম না। তারপরে বেরিয়ে আমি সোজা চলে যাই অফিসে। সেখানে গিয়ে জানতে পারি যে ও সময় মতোই বেরিয়ে গেছে। তারপরে সেখান থেকে বেরিয়ে আরও দুটো একটা জায়গা, মানে ওর পুরনো একটা বন্ধুর বাড়ি, তারপরে আমাদের এক আত্মীয়র বাড়ি যে এই শহরেই থাকে, সেই সমস্ত জায়গা দেখে শুনে প্রায় 11টা নাগাদ বাধ্য হয়ে আমার সেই আত্মীয়কে নিয়ে থানায় খবর দিই। তার মানে 8টার পর থেকে 3 ঘন্টা, মানে 11টা পর্যন্ত আপনি অপেক্ষা করেছিলেন, কিংবা খোঁজ খবর করে তারপর পুলিশে জানিয়েছিলেন। তারপর পুলিশ কি করলো? পুলিশের ওপর মহলে আমার একজন চেনা রয়েছে, তাকে ব্যাপারটা জানাই। সেই প্রথমে থানায় ডায়েরি করতে বললে ওই ছবি দিয়ে একটা থানার রুটিন রিপোর্ট করলাম।
ওরা সে রাতেই অ্যাকশন নিয়েছিল। সত্যি বলতে আমায় সঙ্গে নিয়ে সেই আত্মীয়র বাড়ি, তার অফিস, সব জায়গায় ঘুরেছিল। যতদূর মনে পড়ে অফিসারের নাম ছিল ইন্দ্রনীল সান্যাল। ভদ্রলোক কিন্তু বেশ ভালো। এখনকার দিনে এমন পুলিশ অফিসার চট করে চোখে পড়ে না। বাট কিছুই করতে পারেনি। মেয়েটার ফোনটা ট্রেস করতে পেরেছিল, তবে তার আশপাশ থেকে কিছুই পাওয়া যায়নি। 2 দিনের মাথায় সব কিছুই হয়েছিল, আর 3 দিনের মাথায় তো। মিস্টার রায় একটু থামল। ভদ্রলোককে তিনি 1 গ্লাস জল এনে দিলেন। জলের গ্লাসটা থেকে খানিকটা জল খেয়ে বললেন, এইবার কয়েকটা ছোট ছোট প্রশ্ন করব। আপনার মেয়ের কোনো শত্রু আছে বলে কি আপনি জানতেন? নিশ্চিতভাবে বলবেন। না না না, যদি থেকে থাকে তাহলে এটা তার কলিগরাও খুব ভালো করে বলতে পারে। আমার সঙ্গে তার সময় কাটতো প্রায় রাতটুকুই। সকালে সে বেরিয়ে যেত, সকাল 7টা থেকে রাত 7টা পর্যন্ত। বুঝতেই পারছেন যে ছেলেমেয়েগুলোর অসহায়তার সুযোগ নিয়ে এমনভাবে 12 ঘন্টা করে ডিউটি করানো। প্রথমে 8 ঘন্টা হিসেবে জয়েন করেছিল, স্যালারি তো বাড়লই না, অথচ সময়টা বেড়ে গেল। আজ এই মিটিং, কাল ওই মিটিং, এই জমা দিতে হবে, ওই করতে হবে, এই সমস্ত চলছিল। আমাদের সময় তো এই সমস্ত ছিল না, বুঝলেন না? জেনারেশন যত উন্নত হচ্ছে তত মানুষ নিজের সুবিধে বোঝার জন্য মানুষের গায়ের ওপরে পা দিয়ে চালাচ্ছে। এনিওয়েজ, কিন্তু আপনি কি করতে চাইছেন একটু বলুন তো। দেখুন, পুলিশের রিপোর্টার আমি। আপনি যে ইন্দ্রনীল নামের কথা বলছেন, তিনি আমায় কাজে লাগিয়েছেন। ছোট ছোট কিছু তথ্য বার করে নিয়ে যদি কিছু একটা করা যায়। আপনার মেয়েকে তো আর ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু অপরাধীকে ধরা যেতে পারে। আপনার জানার জন্য বলে রাখি, আজ সকালে আরেকটি মেয়ে অপহরণের খবর পাওয়া গেছে। কাল রাতের বেলা সে হারিয়েছে। এই কথা শুনে মিস্টার রায় অবাক হয়ে তাকিয়ে রইলেন সামনের দিকে। লোকটা আবার বলল, আপনার মেয়ের ছবি আর তার মোবাইলটা কোথায় আছে? পুলিশ মোবাইলটা ফেরত দিয়ে গেছে। দাঁড়ান না, আমি নিয়ে আসছি। মিস্টার রায় উঠে চলে গেল। লোকটা ঘরের ভেতরে এদিক ওদিক তাকিয়ে দেখতে লাগলো। কিছুই বোঝা যাচ্ছে না। সঙ্গীতা রায়কে কিডন্যাপ করে তারপর 3 দিন পর তাকে এমনভাবে খুন করতে পারে কে? তার সঙ্গে কি দ্বিতীয় মেয়েটার অপহরণের কোনো যোগাযোগ আছে? কিন্তু দুটো এলাকা সম্পূর্ণ আলাদা, আর তাছাড়া দুটো মেয়ের প্রফেশনও আলাদা। মোবাইলটা আসতেই হাতে নিয়ে কয়েকটা কথা বলে লোকটা বেরিয়ে যায় বাড়ি থেকে। লোকটাকে যতক্ষণ দেখা যায় ততক্ষণ তাকিয়ে থাকে মিস্টার রায়। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে দরজা বন্ধ করতে যায়। দরজা বন্ধ হওয়ার আগেই ঘরের দেওয়ালের দিকে ঝুলিয়ে রাখা সঙ্গীতা রায়ের ছবিটা দেখা যায়। তাতে রজনীগন্ধার মালা ঝুলছে। না, কিছুই তো বুঝতে পারছি না দীনেশ। তবে শুনেছি গোবিন্দ চক্রবর্তী এই কেসটা হাতে নিয়েছে। ওপর মহল থেকে কেসটা ট্রান্সফার করা হয়েছে ভেতরেই। বুঝতেই পারছো মিস্টার রায় আর তারপর মেয়ের এই হারিয়ে যাওয়া দীপিকা বসু তার বাবা, দুজনের তাদের কারণেই হোক কিংবা সামনে ভোট আছে এই কারণে হোক, পুলিশ কিন্তু ব্যাপারটাকে সিরিয়াসলি নিচ্ছে। সিরিয়াসলি তো আমরাও নিচ্ছিলাম, কিন্তু হঠাৎ করেই আমাদের এভাবে থামিয়ে দিয়ে ব্যাপারটা অন্য হাতে দিয়ে দেওয়াটা, এটা বুঝলাম না। শাঁখের ধার ছুরির মতো, বুঝলে? কাটতে জানে না, আবার পিছিয়ে যেতেও জানে না। ওপর মহল থেকে কি হলো কে জানে। কিন্তু স্যার, মেয়েটাকে কেউ অমনভাবে মারতে গেলই বা কেন বলুন তো? মেয়েটার গলাটা ছুরি দিয়ে কেটেছে, 2 হাতের শিরা, 2 পায়ের শিরা, এমনকি পেটের ওপরেও ছুরি চালিয়েছে। কি নৃশংস! খুন স্বাভাবিক নয়, কোনোভাবে মানসিক বিকারগ্রস্ত। না হলে মেয়েটাকে খুন করতে চাইলে সে যে কোনো একটা ভাবেই তাকে মারতে পারত। তাছাড়া পোস্টমর্টম রিপোর্টে যতদূর মনে হয় খুনটা গলা কেটেই হয়েছে, তারপরে বাকিগুলো কাটা হয়েছে।
কিন্তু কিছুই তো বুঝতে পারছি না। সঙ্গীতা রায়ের মৃত্যুর পর আবার দীপিকা বসু বলে একজন নিরুদ্দেশ হয়েছে। কেসটা তো আমাদের হাতেই আছে, ওপর মহল থেকে না বললেও বা কি হয়েছে। এই চলো তো একবার দেখে আসি। কথাটা বলে পুলিশের জিপ নিয়ে দীনেশ আর ইন্দ্রনীল সান্যাল বেরিয়ে পড়ল দীপিকা বসুর বাড়ির উদ্দেশ্যে। দেখুন, আমি কিছু জানি না, আপনি যেভাবেই হোক আমার মেয়েকে খুঁজে বার করুন। এর আগেও যে একটি মেয়ে এমনভাবে হারিয়ে গেছে আর 3 দিনের মাথায় তার লাশ পাওয়া গেছে, এই ব্যাপারে কিন্তু আমরা জানি। পুলিশের অকর্মণ্যতার জন্যই যদি আমার মেয়ের কিছু হয়ে যায় তাহলে কিন্তু আমি কাউকে ছাড়বো না। সব কিছুতে এইভাবে পুলিশকে দোষ দিয়ে কী হবে বলুন তো? আপনার মেয়ে তো চাকরিও করে না, কোথাও কোনো সমস্যা নেই, রাত করে পার্টিতে গিয়ে সেখান থেকে ফিরে আসার পথে কিডন্যাপ হয়েছে, এতে পুলিশেরই বা কী দোষ বলুন তো? পুলিশ তো আর সবাইকে প্রোটেকশন দেওয়ার জন্য বসে নেই, তাই না? তাছাড়া যদি তেমনই করতে হতো তাহলে পুলিশের চাকরিতেই তো গোটা পশ্চিমবঙ্গের ভরে যেত, আর কিছু দরকারই হতো না। আপনি কি আমার সঙ্গে মশকরা করছেন? যখন আপনি করছিলেন তখন তো আমাকেও করতে হবে, তাই না মিস্টার বসু? দেখুন, প্রত্যেকটা মানুষ কখন কোথায় যাচ্ছে, কি করছে, কি হচ্ছে, সেই সব লক্ষ্য করার মতো সময় আমাদেরও নেই। পুলিশ নিশ্চয়ই সাধারণ মানুষের প্রোটেকশন দেবে, তাদের হয়ে কাজও করবে, কিন্তু তাই বলে প্রত্যেকটা মুহূর্তে সেই কাজ করা মোটেই সম্ভব নয়। এটা আপনাদেরকেও বুঝতে হবে। এত রাতে আপনার মেয়ে বাড়ি ফেরেনি, অর্থাৎ সেই নিয়ে আপনার কোনো মাথা ব্যথা নেই। আপনার মেয়ের ব্যাপারে খোঁজ নিয়েছি আমরা, রীতিমতো অনেক সময় সে বাড়িতে ফিরতই না, আর সেই কারণেই আপনি মেয়ের নির্দোষ হওয়ার পর দিন সকালবেলা পুলিশে ব্যাপারটা জানিয়েছেন। অর্থাৎ এর আগেও এমন হয়েছে যে আপনার মেয়ে রাত শেষ করে তারপর দিন আপনার বাড়ি ফিরেছে। দেখুন, এটা আমার মেয়ের ব্যক্তিগত ব্যাপার, এ নিয়ে আপনি এভাবে কথা বলতে পারেন না। এক্স্যাক্টলি, আমি তো এটাই বলতে চাইছি। পুলিশেরও পার্সোনাল বলে কিছু থাকে। তাছাড়া আপনার মেয়ে তো আর এমন কেউ নয় যার জন্য পুলিশকে প্রত্যেক মুহূর্তে তাকে পাহারা দিয়ে রাখতে হবে। আপনার তেমন সমস্যা থাকলে আপনি আগেই পুলিশের প্রোটেকশনের কথা বলতে পারতেন, তাই না? আমাদের কাজ আমরা অবশ্যই করছি, আর বেশি কিন্তু কিছু বাড়াবাড়ি করতে যাবেন না, কারণ এই 12 বছরের পুলিশ জীবনে আমার কিন্তু 13 বার ট্রান্সফার হয়ে গেছে। অফিসার ইন্দ্রনীল সান্যাল কথাটা বলে চেয়ার ছেড়ে উঠে পড়ল। পেছনে দাঁড়িয়ে থাকা দীনেশ বেরিয়ে এলো। পেছন থেকে শুধু মিস্টার বসু বললেন, আপনি পুলিশ হয়ে যতটা ভালোভাবে ব্যাপারটাকে হ্যান্ডেল না করছেন, তার চেয়ে রিপোর্টার ভালোভাবে ব্যাপারটাকে। কোন রিপোর্টার বলুন তো? কোনো রিপোর্টার আবার এসবের মাঝে আছে নাকি? এইসব জেনে আমাদের কোনো লাভ নেই। কাল রাতে যে ক্লাবে ওই মেয়েটি তার বন্ধুদের সঙ্গে ছিল, সেই ক্লাবে গিয়ে একবার খোঁজ খবর নেওয়া দরকার। চলো। দেখুন স্যার, আমি সত্যি বলছি, কাল রাতে যারা এখানে এসেছিল তাদের সবার মুখ যে আমার মনে আছে তেমন কিন্তু নয়। এখানে রাতের দিকে তো অনেক লোকই আসে, সবাইকে কি করে মনে রাখবো বলুন তো? দেখো, যে মেয়েটির খোঁজ আমি করছি এই যে তার ছবি, আর এই মেয়েটি কিন্তু মাঝে মাঝে ক্লাবে আসে। ও, এই মেয়েটা? এই ম্যাডামকে তো আমি মাঝে মাঝে ক্লাবে দেখি, অনেক রাত পর্যন্ত থাকে, মাঝে মাঝে একদম শেষ রাত পর্যন্ত থাকে। আমাদের ক্লাব শেষ রাত পর্যন্ত খোলা থাকে, যতক্ষণ কাস্টমার থাকবে ততক্ষণ খোলা থাকবে, এটাই নিয়ম। চক্রবর্তী একবার এদিক ওদিক দেখে নেয়। তার পরনে এখন মোটা কালো রঙের জ্যাকেট, নিচে জিন্স, চোখে চশমা, মাথার চুল এলোমেলো। তাকে দেখে যে কোনো একজন সাধারণ লোকের মতোই মনে হবে। এখানে নিজেকে পরিচয় দিয়েছে হারিয়ে যাওয়া মেয়েটি, অর্থাৎ দীপিকা বসুর পরিচিত বন্ধু বলে। কিছু টাকা ওয়েটারের হাতে গুঁজে দিতেই কাজটা হয়েছে। এবার শুধু তুমি আমায় একটা কথা বলো, কাল রাতে এখানে মেয়েটির সঙ্গে আর কে কে ছিল, মানে একদম শেষ পর্যন্ত? কাল এখানে আরেকটি মেয়ে সঙ্গে এসেছিল, ওরা অনেকক্ষণ পর্যন্ত ছিল, পরে অবশ্য অনেকেই ওদের টেবিলে এসে বসে, তবে শেষ পর্যন্ত ওই মেয়েটির সঙ্গে অন্য মেয়েটিকেই দেখেছিলাম। কিন্তু কেন বলুন তো? আপনি এত কিছু জানতে চাইছেন কেন? আপনি কি সত্যি সত্যি পুলিশের লোক? পুলিশের লোক নই, মেয়েটাকে কাল রাত থেকে পাওয়া যাচ্ছে না। আজ সকালে পুলিশের কাছে রিপোর্ট লিখিয়েছি, তাই আমি ব্যক্তিগতভাবে খোঁজখবর করছি। যদি কিছু পাওয়া যায় তাহলে তো পুলিশের ব্যাপারটা সহজ হয়ে যাবে, তাই না?
পুলিশ তোমাদের জেরা করতে পারে। পুলিশের কথা শুনে বেয়ারার মুখটা কেমন যেন হয়ে গেল। সে বলল, আমি যে কিছু বলেছি সে কথা বলবেন না। আর দেখুন, ওই মেয়েটার সঙ্গে যে থাকতো, মানে ওরা দুজন প্রচণ্ড নেশা করেছিল। তারপর মানে ওই ড্রাগ জাতীয়, মানে আমাদের ক্লাবে এসব হয় না, কিন্তু ওরা ওই বাইরে থেকে কোথাও এসব করে এসেছিল। আমি যখন ওদের সার্ভ করতে যাই তখন শুনেছিলাম ওরা বলছে। বেশ, তোমার চিন্তা নেই, তবে ওদের ব্যাপারে আর যা যা জানো সেই সমস্ত কথা আমায় বলো। বেয়ারা আরও কিছু বলতে যাবে, ঠিক তখনই পুলিশ অফিসার ইন্দ্রনীল সান্যাল আর দীনেশ ঢোকে। তাদের দেখতে পেয়ে চক্রবর্তী ওয়েটারকে একপাশে টেনে নিয়ে যায়। আসলে ওরা কথা বলছিল একটা টেবিলের কাছে দাঁড়িয়ে। পুলিশ অফিসার দীনেশ সোজা চলে যায় কাউন্টারের কাছে। সেখানে তখন অন্যজন দাঁড়িয়ে আছে। চক্রবর্তী বেয়ারার থেকে অল্প কথায় সমস্ত কিছু জেনে নিতে নিতে চট করে দরজা দিয়ে চলে যায়। ওয়েটার হতভম্ব হয়ে তাকিয়ে থাকে কিছুক্ষণ। ঠিক তখনই কাউন্টারের কাছ থেকে ইন্দ্রনীল সান্যাল তাকে ডেকে ওঠে। ওয়েটার, এইদিকে শোনো তো একবার। কাল রাতে দীপিকা বসু এখানে এসেছিল? আপনি আমার কথা বিশ্বাস করছেন না, আমি সব বুঝতে পারছি, কিন্তু ওই লোকটা এসে আমার কাছ থেকে মোবাইলটা নিয়ে গেছে। তো আমার মেয়ের মোবাইলটা চাইছিল। আর তাছাড়া সে বলেছিল যে পুলিশের রিপোর্টে সে আপনার হয়ে কাজ করছে। আশ্চর্য, ওই বারের ওয়েটার এবং মিস্টার বসুর বাড়িতেও একজন লোক গিয়েছিল। একজন রিপোর্টার এবং একজন দীপিকা বসুর পরিচিত বলেই নিজের পরিচয় দেয়। যাকে আমরা জেরা করছিলাম ঠিক তার আগেই তাকে সে জেরা করে অনেক খবরই জেনে নেয়। লোকটা আপনার চেনা কেউ নয়, কিন্তু এমনভাবে কথা বলছিল যেন পুলিশেরই লোক। আর তাছাড়া আমায় জেরা করে অনেক কিছু বার করার চেষ্টা করলো। আমি বললামও অনেক কিছু। বলেছিল যে আরও একজনকে নিরুদ্দেশ হয়েছে, তার মৃত্যুর আগে অপরাধীকে খুঁজে বার করতে হবে। অফিসার ইন্দ্রনীল সান্যাল এবার চিন্তায় পড়ে গেলেন। দীপিকা বসু নিরুদ্দেশ হয়েছে 2 দিন আগে রাতে, অর্থাৎ আজ 2য় দিনের সকাল। আগের বারের সঙ্গীতা রায়ের মৃতদেহ পাওয়া গিয়েছিল 3য় দিন পেরিয়ে যাওয়ার পরে সকালে, অর্থাৎ খুন হয়েছিল 3য় রাতে। মানে হাতে রইল প্রায় 24 ঘন্টার চেয়ে একটু বেশি সময়। ধরা যায় না কোনোভাবে। সে কিন্তু তেমন কিছু আর করছে না, বরং আমাদের কাজটাকে আরও ওই ওই সহজই করে দিচ্ছে। মানে ভেবে দেখুন না, লোকটা খবরগুলো জোগাড় করছে এবং তার পরপরই কাজ করছে। প্রথমে সঙ্গীতা রায়ের বাড়ি, তারপরে দীপিকা বসু ওই হারিয়ে যাওয়ার পরে প্রথমে বসু বাড়ি, এবং তারপরে সেখান থেকে বার। আমরা যে অ্যাঙ্গেলগুলো তদন্ত করছি, লোকটা সেই অ্যাঙ্গেলেই তদন্ত করছে। কিন্তু লোকটার আগে যে আমাদের সব কিছু খুঁজে বার করতে হবে। মিস্টার গোয়েন্দা চক্রবর্তীর কথা আমি আগেও শুনেছি। লোকটাকে কম বেশি দেখেছে অনেকেই, আর লোকটা নাকি বেশিরভাগ সময় ছদ্মবেশে থাকে। এই লোকটা যদি চক্রবর্তী হয় তাহলে কিন্তু আমাদের সামনে কম্পিটিশন অনেক বড়। আমাদের আগেই লোকটা সব কিছু বার করতে পারে। এই কথায় মিস্টার রায় অবাক হয়ে গেলেন। বললেন, গোয়েন্দা চক্রবর্তী মানে যে কিছুদিন আগে হায়দ্রাবাদের ওই বোম ব্লাস্টের কেসটা সলভ করেছিল, সেই গোয়েন্দা চক্রবর্তী? আমার মেয়ের মৃত্যুর কেসে উনি হাত দিয়েছে? অফিসার, আপনারা তার সঙ্গে কোঅপারেশন করছেন না কেন তাহলে? আপনি বুঝতে পারছেন না মিস্টার রায়, সে তার মতো করে তদন্ত করে সব কিছু বার করে দিয়ে বেরিয়ে চলে যাবে। পুলিশের উপরই তো সব ঝামেলা, তারপরে সেগুলো নিয়ে টানা হ্যাচড়া করতে হবে। সব কিছু আমরা প্রথম থেকে শেষ অবধি করে রাখবো, আর মাঝখান থেকে লোকটা এসে একটু বুদ্ধির খেলা দেখিয়ে কাজ হাসিল করে দিয়ে যাবে। তবে লোকটা পুলিশের সঙ্গে সহযোগিতা করেন, কিন্তু তার সঙ্গে আমাদের একবার দেখাও করতে হবে। আমার যা হওয়ার হয়েছে, মেয়েটাকে তো আমি আর ফেরত পাবো না, কিন্তু আমার মেয়েকে যে মেরেছে তার শাস্তি আমি চাই। কালকের দিনটা পেরিয়ে গেলে কিন্তু দীপিকা বসু মেয়েটা যেমনই হোক না কেন, যাই হোক না কেন, কারোর মৃত্যু তো আর আমি চাইতে পারি না।
দেখুন অফিসার, আমার অনুরোধ আপনি তাকে বাঁচান, আর দরকার হলে গোয়েন্দা চক্রবর্তীর সঙ্গে হাত মিলিয়ে তাকে বাঁচান। এরপর মিস্টার রায় থানা থেকে বেরিয়ে গেলেন। কিছুক্ষণ খুব চুপ করে বসে থাকে অফিসার ইন্দ্রনীল সান্যাল। তারপরে তার টেলিফোনটা বেজে ওঠে। তুলতেই অপর প্রান্ত থেকে একটা ভারী গম্ভীর গলায় কে যেন বলে, অফিসার খবর আছে, মধুপুরের কারখানার ওখানটা একটু খবর রাখুন। আর হ্যাঁ, কাল সন্ধ্যাবেলা আরেকটা মেয়ে কিডন্যাপ হবে এবং তারপরেই কিন্তু দীপিকা বসুর লাশ পাওয়া যাবে। এই দুটো ঘটনা একই সময় ঘটবে, আর তার আগেই আপনাকে আসল কালপ্রিটকে খুঁজে বার করতে হবে। দেখুন, আপনি কে সেটা আমি বুঝতে পারছি, না হলে এইভাবে খবর দিয়ে আমায় লিড দিতেন না। কিন্তু সমস্যা হলো, একসাথে যদি দুটো জিনিস হয় তাহলে সেটা আমরা আটকাবই বা কী করে? তাছাড়া মধুপুরের কারখানায় ঠিক কোথায় দীপিকা বসুকে আটকে রাখা হয়েছে সেটা আমি বা জানবো কী করে? ওদের দল বেশি বড় নয়, মাত্র 2 জন। তবে হ্যাঁ, বেশি লোক নিয়ে যাওয়া যাবে না। মধুপুরের কারখানায় কাল সন্ধ্যে 7টার সময় আপনি আপনার সঙ্গে বিশ্বস্ত যে কোনো একজনকে নিয়ে সাদা পোশাকে আসবেন। আমি ওখানেই থাকব। তবে খবরদার, ব্যাপারটা যেন আর কেউ জানতে না পারে। খট করে টেলিফোনটা কেটে যায়। ইন্দ্রনীল সান্যাল ভাবে, লোকটা চক্রবর্তী ছিল নাকি অন্য কেউ? গোয়েন্দা চক্রবর্তীর মতো করে খবরটা দিয়ে কোনোভাবে ফাঁসাতে চাইছে না তো? চক্রবর্তীকে সে আগে দেখেনি, তার সঙ্গে কথা হয়নি, আজ এই প্রথম। কিন্তু কিছু করার নেই, একটা সুযোগ নিতেই হবে। কাল সন্ধেবেলা মানে আজকের গোটা দিনটা এবং কালকের দুপুর পর্যন্ত হাতে সময় আছে। মধুপুরের কারখানাটা পরিত্যক্ত। এখানে লোকজন খুব একটা আসে না। বছরখানেক আগে কি একটা ইউনিয়ন লিডারদের সঙ্গে কারখানার মালিক পক্ষের ঝামেলা হয়। কর্মচারীরা ভেবেছিল ইউনিয়ন লিডারদের কথা শুনে ঝামেলা করলে হয়তো মাইনা বাড়তে পারে, কাজে শিফট কমতে পারে, আরও অনেক সুবিধা পাওয়া যেতে পারে। কিন্তু গল্পটা ছিল অন্যরকম। এমনিতেই কোম্পানি ঘাট দিতে চলছিল, চট করে তো আর বন্ধ করে ফেলা যায় না। তাতে নানাভাবে ঝামেলায় পড়তে হতে পারে মালিক পক্ষকে। তাই ইউনিয়ন দলের লিডার এবং কয়েকজনকে বেশ কিছু টাকা খাইয়ে তাদেরকে দিয়ে সমস্ত ব্যবস্থা ওরা করেছিল। বিক্ষোভের মাঝে লিডারের দলের কয়েকজন লোক মিলে মালিক পক্ষের ওপর আক্রমণ করে। তাতেই একটা ইস্যু পেয়ে যায় ওরা, তাতে এই কোম্পানি বন্ধ হয়ে যায়। মালিক পক্ষের কোনো সমস্যা হয়নি। এই এলাকা ছেড়ে অন্য জায়গায় আবার নতুন কারখানা খুলেছে। কলকাতা শহরের আশেপাশে জায়গাটা যে ধীরে ধীরে শিল্পবিহীন হয়ে আসছে সেটা আলাদা করে কারোর চোখে পড়ে না। সবাই কর্পোরেট লাইফ এবং প্রাইভেট সেক্টরগুলোতে তাকিয়ে দেখতে দেখতে আলাদা করে শিল্পের কথা ভুলেই গেছে। তেমন একটা জায়গায় এই মধুপুরের কারখানা। সামনের দারোয়ানের থাকার যে ঘরটা সেটাই প্রথম পুড়িয়ে দিয়েছিল বিক্ষোভকারীরা। এই ঘরটা এখনো পোড়া অবস্থাতেই পড়ে আছে। অনেকেই ভেবেছিল আবার হয়তো খুলবে, কিন্তু না, একবার যা যায় তা আর ফেরে না। অন্ধকার নামতেই সেই পোড়া জায়গাটার কাছে এসে দাঁড়িয়েছিল একটা লোক। ভেতরের দিকে তাকিয়ে ভালো করে দেখে নিল সে। চারপাশে কোথাও কেউ নেই, কিন্তু সেই লোকটা এখানকার কথাই বলেছিল। রাতের বেলা দুজনকে গাড়িতে করে আসতে সে দেখেছিল। তারপর লোকটার কথাই মনে পড়ে গেল চক্রবর্তী। লোকটা দাঁড়িয়েছিল বড়নগর থেকে মধুপুর যাওয়ার বড় রাস্তাটার কাছের একটা ধাবার কাছে। চক্রবর্তী সেখান থেকেই ফিরেছিল নিজের বাইকে। মাথার ভেতর অনেক কিছু চলছিল। এখানে প্রথম যেটা চলছিল সেটা তো দীপিকা বসুকে কোথাও লুকিয়ে রেখেছে অপরাধীর দল। এতক্ষণ ধরে একটা ব্যাপার বুঝতে পেরেছিল,
সঙ্গীতা রায়কে মারার পেছনে আসলে তেমন কোনো মোটিভ নেই। খুনটা র্যান্ডম এবং খুনি কোনোভাবে মানসিক সমস্যায় জড়িয়ে রয়েছে, না হলে এমনভাবে কেউ খুন করতে পারে না। অনেক খুঁজেও সঙ্গীতা রায়ের ব্যাপারে তেমন কিছুই খুঁজে বের করতে পারেননি তিনি। এখন হাতে রয়েছে শুধুমাত্র এই দীপিকা বসু। সেটা করতে এই ধাবার কাছে এসে সে দাঁড়িয়েছিল। খাওয়া দাওয়া সেরে উঠে আসতে যাবে, তখন লোকটার কথা শুনতে পায়। লোকটা কাকে যেন আস্তে আস্তে বলছে, কালকে রাতেই তো, অনেক রাতের দিকে। আরে আমি তো কোনো বাইরের টেবিল চেয়ারগুলো তুলছিলাম, তখন দেখলাম লোকগুলো এলো একটা গাড়িতে। দরজাটা খুলে একটা লোক নামলো, তারপর ওটা নিল। কিন্তু তখনই দেখে নিয়েছি গাড়ির ভেতর একটা মেয়ে শুয়ে আছে। অনেক রাত তখন, আর আরেকটা ছেলেও ছিল ভেতরে। এরপর লোকটা যে অঙ্গভঙ্গি করেছিল তা চক্রবর্তীর মাথায় রাখার প্রয়োজনীয়তা নেই, কিন্তু কথাগুলো শুনেই সেই এগিয়ে গিয়েছিল। কাল শেষ রাতের দিকে, অর্থাৎ কাল শেষ রাতের দিকে বার থেকে বেরিয়ে দীপিকা বসু এবং তার সঙ্গে থাকা সেই মেয়েটি দুজনে বাড়িতে ফেরার পথ ধরেছিল। দীপিকা বসুর সঙ্গে থাকা সেই মেয়েটি বাড়িতে ফিরে যায়। তার গাড়িতে ওরা এসেছিল। দীপিকা বসু সেদিন গাড়ি সঙ্গে করে আনেনি। কথা ছিল দীপিকা বসুকে বাড়িতে ড্রপ করে তারপর সে ফিরে যাবে, কিন্তু কোনো কারণে দীপিকা গাড়িতে পুরোটা যেতে রাজি হয়নি। কোনো কারণে সে তার ওই বান্ধবীর বাড়ির কাছাকাছি নেমে যায়। তারপর সেখান থেকে কথাগুলো শুনে চক্রবর্তী এগিয়ে গিয়েছিল লোকটার দিকে। তাকে ধরতেই একটু থতমত খেয়ে গেল প্রথমে। কি ব্যাপার দাদা, কে আপনি? লোকটাকে একরকম জোর করেই ধাবার এক পাশে নিয়ে আসে চক্রবর্তী। তারপর বলে, আমি পুলিশের লোক। কাল শেষ রাতের দিকে একটা মেয়ে নিখোঁজ হয়েছে। আজ সকালেই তার তদন্ত করার জন্য আমি পুলিশের তরফ থেকে খোঁজ নিতে এসেছি। খোঁজ খবর চলছে। তুমি যে মেয়েটার কথা বলছিলে তার সঙ্গে ওই মেয়েটার একটা মিল আছে। সত্যি করে বলো তো, কি দেখেছ? লোকটা এবার ভয় পেয়ে গেল। এতক্ষণ ব্যাপারটা নিয়ে খিল্লি করছিল তারই চেনা বন্ধুর সাথে, কিন্তু এখন পুলিশের লোক শুনেছে, কেমন ভয় পেয়ে গেল। এদিক ওদিক তাকিয়ে নিয়ে বলল, বিশ্বাস করুন স্যার, আমি কিছু করিনি। শুধু কাল অনেক রাত্রের দিকে ওই ধাবা বন্ধ করার সময় চেয়ার টেবিল তুলছিলাম। রাতের বেলা চেয়ার টেবিল তুলে রাখি, বলা যায় না কে কোথা থেকে এসে গায়েব করে দিয়ে যায়। দিনকাল তো ভালো নয়। তখনই দেখলাম একটা গাড়ি এসে দাঁড়ালো, ছোট মতো মারুতি ভ্যানের মতো। সেখান থেকে একজন নেমে এসে ওই কাউন্টারে গিয়ে কি যেন কিনলো। তারপর তখনই দেখেছিলাম দরজাটা একবার খুলেছিল। দেখি একটা মেয়ে হেলান দিয়ে রয়েছে গাড়ির মাঝামাঝিতে, আর ড্রাইভারের জায়গায় একজন বসা। কত রাত হবে তখন? রাত প্রায় 3টে কিংবা তার একটু বেশি হবে। লোকটা ওই কাউন্টারের কাছে গিয়েছিল। পরে জেনেছিলাম কাউন্টারের কাছে গিয়ে মধুপুরের দিকে যাওয়ার কথাটা জানতে চেয়েছিল। আমি আর কিছু জানি না স্যার, সত্যি বলছি। চক্রবর্তীর মনে পড়ে যায় সেই লোকটার কথা। তাছাড়া এই দিকের পথে কম লোকজন আসে। এটা পরিত্যক্ত কারখানা থেকে প্রায় মিনিট 5 হেঁটে তারপরে জনবসতির কাছে যেতে হয়। এখানে আসার সময় গাড়ির টায়ারের দাগটা পর্যন্ত দেখতে পেয়েছিল চক্রবর্তী। গাড়ি ঘোরার সময় এমন দাগ হয়েছে, দুটো গাড়ির চাকা এবং পেছনের দিকে চাকার সঙ্গে যতটা দূরত্ব, তাতে লোকটার বলা সেই মারুতি ভ্যানের মতো কিছু হতে পারে এমন গাড়ি ভাড়ায় পাওয়া যায় না কাজে। আশেপাশে তাকিয়ে গাড়ি মতো কিছু দেখল না, ভেতরের দিকে ঢুকে পড়ল। কারখানার আসল বড় বাড়িটা সামনের দিকে, চারপাশে ছোট ছোট জঙ্গল মতো তৈরি হয়েছে। ভেতরের দিকে আসার আগেই একবার মোবাইলটা তুলে নিল চক্রবর্তী। তারপর কি যেন ভেবে সেটা আবার পকেটে ঢুকিয়ে রাখল।
অন্ধকারের মধ্যে সোজা এগোতে লাগলো ওই বড় বাড়িটার দিকে। দেখুন, ওই রিপোর্টার লোকটি ঠিক যা যা প্রয়োজন তাই তাই জিজ্ঞাসা করছে, অতিরিক্ত কথা বলেনি। আপনার মতো পুলিশের সমস্যার কথা জানায়নি। সে বলেছিল সে পুলিশের রিপোর্টার, তাকে যা তথ্য দেওয়া হবে সেগুলো পুলিশের কাজেই লাগবে। আগে তথ্য দেওয়া হবে, সেগুলো যে কাজে লাগবে সেটাই আমি জানি। কিন্তু সেদিন রাতে আপনার মেয়ের সঙ্গে আরেকজন ছিল, যে খবরটা আমরা জানতে পেরেছি, তার ব্যাপারে আপনি কি কিছু জানেন? ওর সঙ্গে আমি কথা বলেছি, ওর সাথে বেরিয়েছিল, কিন্তু আমার মেয়ে ওর বাড়ির কাছাকাছি পর্যন্তই যায়, তারপর সেখান থেকে নিজে হেঁটে ফিরবে বলেছিল। সত্যি বলতে এখান থেকে মোনালিদের বাড়ি তো আর বেশি দূরে নয়, হাঁটা পথে মাত্র ওই 10 মিনিট। তাছাড়া এই পথটা রাতের বেলায় আমার মেয়ে অনেক সময় হেঁটে হেঁটেই আসে, গাড়ি নিয়ে চট করে বের হতে চায় না। মোনালিদের বাড়ি অবধি গাড়িতে আসে, তারপর সেখান থেকে হেঁটেই আসে। এমনটা মাঝে মাঝেই হয়, কিন্তু সেদিন যে এমন কিছু হয়ে যাবে সেটাই বা মোনালি কি করে জানবে বলুন? আপনার মেয়ের মোবাইলটাও আমরা পেয়েছি একটা জনবহুল জায়গায়, ইচ্ছে করেই যেন সেটা সেখানে ফেলে রাখা হয়েছে। বোঝাই যাচ্ছে কিডন্যাপ যে করেছে সে অনেক ভেবে চিন্তেই করেছে। আর দুটো কিডন্যাপের প্যাটার্ন যখন একই, তাহলে দুটো কিডন্যাপ একজনই করেছে বলেই মনে হয়। আমার মেয়েটা যেন কিছু না হয়ে যায়। আপনি দেখবেন, পুলিশের উপর একটু ভরসা তো আমি করতেই পারি। এখনো তো সময় আছে হাতে, কিছু তো একটা করুন। যেটা করার সেটা গোয়েন্দা চক্রবর্তী ঠিকই করতে শুরু করে দিয়েছেন। তিনি আমায় লিডও দিয়েছেন, তবে সে ব্যাপারে আর কিছুই আপনাকে বলা যাবে না। আপনাকে এতটুকু বলার একটাই কারণ আছে। চক্রবর্তী মানে বিখ্যাত গোয়েন্দা চক্রবর্তী? সম্প্রতি হায়দ্রাবাদের সেই বোম ব্লাস্টের ব্যাপারটা জিনিস দেখেছিলেন? তার জন্য কত হাজার হাজার মানুষের প্রাণ বেঁচে গেছে। হ্যাঁ, সেই গোয়েন্দা চক্রবর্তী। প্রথমে আমি মনে করেছিলাম তিনি আমাদের প্রতিপক্ষ, কিন্তু পরে দেখলাম তিনি আমাদের যেমন সাহায্য করতে চাইছেন তেমন আমাদের সাহায্যও চাইছেন। কাল সন্ধ্যাবেলা একটা জায়গায় আমাদের যাওয়ার কথা আছে। মিস্টার বসু, যে কারণে আপনার কাছে এসেছি, আপনার মেয়ের কোনো শত্রু কিংবা আপনার কোনো এমন শত্রু আছে যে আপনার মেয়েকে অপহরণ করে কিংবা তাকে খুন করে আপনাকে ভয় দেখাতে পারে? দেখুন, আমি একজন বিজনেসম্যান, এ পথে অনেক শত্রুই আছে, কিন্তু এমন কাজ যদি কেউ করতো তাহলে অপহরণ করার পর মুক্তিপণ দাবি করতো কিংবা অন্য কিছু বলতো। সেসব না করে কিডন্যাপ করে ব্যাপারটাকে একেবারে চুপ করে থাকাটা তো আমার কাছে সহজ বলে মনে হচ্ছে না। এগুলো অন্য কারোর কাজ। আমারও তাই মনে হয় স্যার। মিস্টার রায়ের অবস্থা কিন্তু এমন নয় যে তার মেয়েকে কেউ কিডন্যাপ করতে পারবে। দুটো অপহরণের প্যাটার্ন যখন একই, তাহলে দুটো খুনের প্যাটার্নও একই হতে পারে। সেক্ষেত্রে অপরাধী একজন। অফিসার ইন্দ্রনীল আর কিছু বললেন না। হঠাৎ করে তার একটা কথা মনে পড়ে গেছে। একটা দিন কেটে গেছে এর মধ্যে। অফিসার সকালে নিজের চেয়ারে চুপ করে বসে আছেন, এমন সময় আবার টেলিফোন। আলাদা করে একটা কথা বলার জন্য ফোন করলাম। শুনুন, দীপিকা বসুর সঙ্গে যে মেয়েটি থাকে তার নাম রঞ্জনা হালদার। আজ সন্ধেবেলা তার কিডন্যাপ হতে পারে। সমস্যা হলো, দ্বিতীয় খুনটা হওয়ার পরেই কিন্তু কিডন্যাপ হবে। অর্থাৎ আপনাকে একসঙ্গে দুটো জায়গায় যেতে হবে না। বিশ্বস্ত কাউকে ওই রঞ্জনা হালদারের ওপর নজর রাখার জন্য পাঠিয়ে দিয়ে আপনি সোজা চলে আসবেন যেখানে বলেছি সেখানে। কিন্তু আপনি কি সত্যি গোয়েন্দা চক্রবর্তী? যদি আপনি মিস্টার চক্রবর্তী না হয়ে অন্য কেউ হন? অপর প্রান্ত থেকে একটা হাসির শব্দ শোনা গেল। তারপর কে যেন বলল, একটা ছোট্ট জিনিস আপনি মিস করে গেছেন মিস্টার সান্যাল। দীপিকা বসুর মোবাইল আপনার কাছে আছে এখনও? সেটা খুলুন এবং সেটাতে চেক করে দেখুন। একটা ছোট্ট ক্যাজুয়াল গেম আছে। সেই গেমটাকে খুলে ভালো করে দেখলেই সমস্ত কিছু আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। ফোনটা কেটে যাওয়ার পরে প্লাস্টিকের এভিডেন্স প্যাকেট থেকে মোবাইলটা গ্লাভস পরে বের করে আনেন অফিসার। তারপর খুলে একটু নজর করতে কালো রঙের ছোট্ট ক্যাজুয়াল গেমটাকে চোখে পড়ে। একটু ভয়ঙ্কর নাম, আর সেটা খুলে একটু ভালো করে দেখতে অনেকগুলো ব্যাপার পরিষ্কার হয়ে যায়। আর তার সঙ্গে সঙ্গে ফুটে ওঠে কয়েকটা নাম: দীপিকা বসু, রঞ্জনা হালদার,
এবং সঙ্গীতা রায়। কিন্তু চতুর্থ ব্যক্তিটির নামটা পড়ে একটু অবাক হয়ে যায়। তারপর পুরনো কেসের ফাইল বের করতে শুরু করে। যেদিন দীপিকা বসুর খুন হওয়ার কথা ছিল সেদিন সন্ধেবেলা দুটো লোক একটা মারুতি ভ্যানে করে এসে দাঁড়ায় মধুপুর কারখানার বাইরের দিকের একটা রাস্তার কাছে। তারপর গাড়িটাকে একপাশে দাঁড় করিয়ে তারা দুজন এদিক ওদিক তাকিয়ে নেমে ঢুকে যায় কারখানার ভেতরের দিকে। তাদের মধ্যে একজন বলে, পুলিশ কিন্তু আমাদের ওপর নজর রেখেছে, আর ওই লোকটা কে তা আমি জানি না। ধাবা পর্যন্ত গিয়েছিল, ওখানকার একজন লোকে আমায় খবরটা দিয়েছে। একটু সাবধানে থাকতে হবে। দয়া করছিস কেন? এবার এই মেয়েটাকে তুলে আনতে পারলেই তো হলো। জাস্ট 3টে শেষ, তারপর আবার নতুন করে। কিন্তু ওদেরকে মেরে ফেললে নতুন করে আবার ফুটেজ পাবো কি করে? তাছাড়া বোঝার মধ্যে একজন তো ব্যাপারটা পুলিশের কাছে বলবে বলেছিল। কজন যখন বেইমানি করেছিল তখন বাকিরা যে কোনো সময় বেইমানি করতে পারত। আমাদের সঙ্গে কাজ করার পরে এমনভাবে বেইমানি করলে তার শাস্তি মৃত্যু ছাড়া আর কিছু হতে পারে না। বিকাশ আর কিছু বলে না, দ্রুত এগিয়ে যায় কারখানার একটা নির্দিষ্ট ঘরের দিকে। সেখানেই বাঁধা আছে দীপিকা বসু। ঘরের ভেতর ঢুকে যেতেই দেওয়ালের থামের সঙ্গে বাঁধা দীপিকা বসুকে দেখা যায়। 3 দিন ধরে তাকে এখানে বেঁধে রাখা হয়েছে। মাঝে মাঝে এসে অবশ্য খাবার জল দেওয়া হয়েছে, কিন্তু এই সময়ে তারা উপস্থিত হয়েছে। যতীন তার মুখের বাঁধনটা খুলে দিতে সে প্রায় চিৎকার করতে যায়, কিন্তু গলা থেকে শব্দ বের হয় না। কেন কেন তোমরা এমন করছো? আমি তো বলছি কাউকে কোনো কথা বলবো না। আমি কাউকে বলবো না। তাছাড়া তোমাদের সঙ্গে বেইমানি তো আমি করিনি, তোমাদের সঙ্গে বেইমানি করেছে ওই সঙ্গীতা রায়। অত কথা তোকে বলবো না আমরা। আজকে তোর শেষ সময়। চল, তৈরি হয়ে নে মরার জন্য। বলেই বিকাশ তার কোমর থেকে একটা লম্বা ছুরি বের করে। তারপর সেটা হাতে নিয়ে এগিয়ে যায় দীপিকার কাছে। দীপিকা হাত পা বাঁধা অবস্থাতে অনুরোধ করতে থাকে, আর চোখ থেকে অনবরত জল বেরিয়ে আসে। সে প্রায় চিৎকার করে বলে, তোমাদের কথা আমি কাউকে বলবো না, আমি কাউকে তোমাদের কথা বলবো না। যতীন এগিয়ে গিয়ে দীপিকার গলার কাছটা চেপে ধরে, মুখে চেপে ধরে দুটো ঠোঁট একসঙ্গে প্রায় জোড়া করে দেয়। একদম চুপ, না হলে প্রথমে তোর জিভ কাটবো। এই সমস্ত ফুটেজ ওখানে একবার দিতে পারলে সেটা থেকে কত টাকা ইনকাম করা যাবে। দীপিকা বুঝতে পারে অনেক বড় ভুল হয়ে গেছে। ওই ছোট্ট একটা গেমের চক্করে পড়ে এই বিকাশ আর যতীনের পাল্লায় পড়ে ওরা 3 জনে মিলে ডার্ক ওয়েবের জন্য যে সমস্ত কাজগুলো করেছে তাতে ইচ্ছে করতে আর করেনি। কখন যে ব্যাপারটা জড়িয়ে গেছে ওরা নিজেরাই বুঝতে পারেনি। বিকাশ এগিয়ে যায়, গলার কাছে সামান্য জ্বালা অনুভব করে, কিন্তু দীপিকা চিৎকার করতে পারে না। তার 2 চোখ বিস্ফারিত হয়ে গেছে। দেখছে, বুঝতে পারছে কেন এমনটা হয়েছে, কিন্তু আর কিছু বোঝার ক্ষমতা তার নেই। কেমন ঝিনঝিন করতে শুরু করেছে। গোটা শরীর শূন্য হয়ে আসছে। পেটের ভেতর থেকে যেন বমির মতো কিছু একটা দলা পাকিয়ে বেরিয়ে আসতে চাইছে। যতীন ছুরিটা তুলে ধরে, তারপরে ঠিক একটা কোপের মতো তার গলা লক্ষ্য করে বসাতে যাবে, এমন সময় একটা বন্দুকের গুলি গর্জে ওঠে যতীনের হাত লক্ষ্য করে। তার হাত থেকে ছুরিটা ছিটকে সরে যায়। সঙ্গে সঙ্গে সচেতন হয়ে 3 জন বাইরের দিকে তাকায়। ঠিক তখনই অন্ধকারের ভেতর থেকে প্রায় ঝাঁপিয়ে পড়ে অফিসার ইন্দ্রনীল সান্যাল এবং তার পাশে মধ্যবয়স্ক যুবক, যার ফ্রেঞ্চ কাট দাড়ি, মাথায় ছোট ছোট চুল, কালো রঙের পোশাক। খবরদার, একদম না। বেগরবাই করলেই কিন্তু একেবারে গুলিটা আর হাতে নয়, একদম মাথায় গিয়ে লাগবে। পুলিশ এখানে এলো কি করে?
শালা শুয়োরের বাচ্চাগুলো ঠিক গন্ধ শুকে ইন্দ্রনীল এগিয়ে যায়। যতীনের গালে সপাটে একটা চড় মারতেই সে ছিটকে গিয়ে পড়ে মাটিতে। ততক্ষণে বিকাশ ছুরি তুলে নিয়ে আবার আক্রমণ করতে গেছে দীপিকাকে। তার আগে গোয়েন্দা চক্রবর্তীর একটা পা শূন্যে উঠে আসে বিকাশের থুতনি লক্ষ্য করে। নিচু হয়ে সে ছুরিটা তুলতে গিয়েছিল, লাথি খেয়ে ছিটকে গিয়ে পড়ে যায় একপাশে। তার আগে যতীন উঠে দাঁড়িয়ে এগিয়ে এসে অফিসারের কোমর থেকে রিভলভারটা ছট করে বের করে নিয়েছে। ততক্ষণে অফিসার ইন্দ্রনীল সান্যাল দীপিকাকে ছাড়াবার চেষ্টা করছিল। তার গলা থেকে রক্ত পড়ছে অল্প। রিভলভারটা হাতে তুলে নিয়ে যতীন সেফটি ক্যাচ তুলে ফেলল। তারপর ইন্দ্রনীল সান্যালের দিকে তাক করে বলল, ওকে ছাড়া যাবে না, ওকে আমি মারবই, না হলে আমার বড় সর্বনাশ হয়ে যাবে। কিসের সর্বনাশ হবে? যে গেমের মাধ্যমে ডার্ক ওয়েবের সাথে তোমরা যোগাযোগ করেছিলে এবং নানা ফুটেজ ডার্ক ওয়েবে বিক্রি করে টাকা কামাচ্ছিলে, সেটা কি ধরা পড়ে যাবে? নাকি গেমের মাধ্যমে এই কাজে সঙ্গীতা, রঞ্জনা এবং দীপিকাকে ইনভলভ করেছিলে সেটা সবার সামনে চলে আসবে? এই কারণেই তো ওদের মারছো, তাই না? যতীন মুখ তুলে তাকায় লোকটার দিকে। সে কে তাকে চিনতে পারে না। বন্দুকটা তুলে নিয়ে তার দিকে গুলি চালাতে যাবে, তার আগে অফিসার ইন্দ্রনীল সান্যাল ঝাঁপিয়ে পড়ে তার ওপর। আধো অন্ধকারে ভালো করে কিছু দেখা যায় না, শুধু হাত পা চালানোর শব্দ আর মুখ থেকে বেরিয়ে আসা কিছু শব্দ ছাড়া আর কিছুই শোনা যায় না। চক্রবর্তী ততক্ষণে নিজের কাজ করে ফেলেছিল। বিকাশকে সামনে রেখে দীপিকাকে খুলে ফেলে, তারপর বিকাশকে সেই দড়ি দিয়ে বেঁধে ফেলে। ততক্ষণ ইন্সপেক্টর কবজা করে ফেলেছে যতীনকে। দুজনকেই সেই দড়িতে থামের সঙ্গে বাঁধা হয়। দীপিকার গলার ক্ষতটার জন্য তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সকে ফোন করে তাকে পাঠিয়ে দেওয়া হয় হাসপাতালে। ততক্ষণে বাকি পুলিশের লোকেরাও এসে পড়েছে। ওদের দুজনকেই তুলে নিয়ে যাওয়া হয়। একটু ফার্স্ট এড করে তুলে নিয়ে যাওয়া হয় ওদেরকে বরানগর থানায়। তারপর জেলের ওপারে চালান করে দিয়ে অফিসার ইন্দ্রনীল সান্যাল এসে বসে নিজের চেয়ারে। উল্টো দিকে গোয়েন্দা চক্রবর্তী। আপনি যে সত্যি সত্যি কেসটা এমনভাবে সলভ করবেন আর আপনি যেভাবে পুলিশের সাহায্য করবেন, সেটা কিন্তু আমি ভাবতেও পারিনি মিস্টার চক্রবর্তী। দেখুন, আমি মনে করি পুলিশ আমায় চেনে বেশি বুদ্ধিমান বলে। তারা আমার চেয়েও বেশি কিছু করতে পারে। কিন্তু সমস্যা হলো, আমি একটা সময়ে একটা কেস নিয়েই মাথা ঘামাই। পুলিশকে নানা কেস নিয়ে মাথা ঘামাতে হয়। রাহাজানি থেকে শুরু করে চুরি ডাকাতি, এমনকি এলাকার সুরক্ষা বিষয়ক সব কিছু। একটা মাথায় এত কিছু চলতে থাকলে সমস্যা তো হবেই। পুলিশের সাহায্য করার জন্য আমি সবসময় তৈরি। ওই খবরটা পেয়েই আমি এখানে চলে এসেছি। এখানে আসার পর আমি বুঝতে পারি আপনি কাজটা ঠিকই করেছেন, কিন্তু একটু স্লো হয়ে যাচ্ছে নানা কারণে। তাই আমি কাজে নেমে পড়ি। কিন্তু একটা ছোট্ট গেম থেকে যে এত কিছু হয়েছে, সেটা আপনি জানলেন কি করে? ফেসবুক, হোয়াটসঅ্যাপ, বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ফোন নাম্বার, মেসেজ সব কিছু ঘেটেও কিছু জানা গেল না। অথচ সঙ্গীতা রায় কোনো দিন বাড়ির বাইরে কাজের জন্য থাকতো না। সে হঠাৎ করে তার বাবাকে মিথ্যে কথা বলে বাইরে কোথাও গেল। কলিগের কাছ থেকে খোঁজ নিয়ে জানা গেল সেদিন কারোর জন্মদিন ছিল না। দ্বিতীয় ক্ষেত্রেও তাই। দীপিকা বসু প্রত্যেক দিন তার বন্ধুর গাড়িতে করে তার বাড়ির সামনে নামতো। কখনো কখনো বন্ধুর রঞ্জনা হালদারের বাড়ির সামনে নামতো, তারপর থেকে চলে আসতো। কিন্তু সেদিন সে সেই পথে আসেনি। রঞ্জনা পাল্টা নিজে জানিয়েছে, মধ্য অবস্থায় থাকলেও তার যেন মনে হয়েছে দীপিকা সেখান থেকে নেমে পেছনের দিকে গিয়েছিল। এইভাবেই আমার খটকা লাগে যে ওরা দুজন এমন কোথাও গিয়েছিল যেটা বাড়ির কাউকে বলতে পারবে না। এইখানে আমার প্রথম খটকাটা লাগে। কোথায় গিয়েছিল তার কোনো কমিউনিকেশন নেই, ফোন কল, মেসেজ কিছুই নেই। তাহলে এমন কিছু একটা জায়গা আছে যেখান থেকে ওরা কমিউনিকেশন করছে। ওদের দুজনের ফোন চেক করে একটা জিনিস কমন পেয়েছিলাম, এটা হলো ওই গেমটা। কিন্তু আপনি দীপিকা বসুর ফোন কখন চেক করলেন? দীপিকা বসুর ফোন চেক করার প্রয়োজন পড়েনি। আমি দেখেছিলাম রঞ্জনা হালদারের ফোন। তার ফোনে ওই গেমটা আমি দেখেছিলাম এবং সঙ্গীতা রায়ের ফোনেও দেখেছিলাম, এবং তাদেরই মধ্যে কারো একজনের ফোনের মাধ্যমে সেটা খুলে দেখেছিলাম ওই তিনজনের নাম। আর তখনই একটা সন্দেহ হয়, তিনজনের নিজের নাম থাকলেও চতুর্থ জনের কিন্তু নিজের নাম ছিল না।
তার জায়গায় লেখা ছিল একটা মাত্র সংখ্যা। তার মানেটা হলো প্রচুর। যখন কোনোভাবে কেউ নিজের আইডেন্টিটি লুকাবার চেষ্টা করছে, আর তারপরেও এই গেমের মধ্যে চ্যাট ইনবক্স দেখলেই বাকি সমস্ত কিছু বোঝা যায়। আর এই বিকাশ আর যতীন কাজটা কি করতো? আমি গাড়িটার খোঁজ করেছিলাম। সম্প্রতি কেউ গাড়ি ভাড়া নিয়েছে এমন মারুতি ভ্যান। তখন জানা যায় ওদের কথা। ওদের ব্যাপারে খোঁজ করে জানি এর মধ্যে যতীন আগে জেল খেটেছে। হ্যাকিং এবং নেটওয়ার্কের বিভিন্ন সাইবার ক্রাইমে তাকে জেল খাটতে হয়েছে 3 বছর। তখনই গেমের কথা মনে পড়ে। হতে পারে গেমটা সে কোনোভাবে বানিয়েছে, আর না হলে গেমের সাহায্যে সে কিছু করছে সামনে না এসে। ধারণা করেও নানাভাবে টাকা উপার্জন করা যায় মিস্টার সান্যাল। এরা নানা ফুটেজ নিয়ে কাজ করত, ডার্ক ওয়েবে কাজ করতো বলেই শেষ করা যায় না সহজে। কিন্তু মেয়েগুলোরই বা কাজ কি ছিল? এই মেয়েগুলোর কাজ ছিল এই গেমটাকে নানা মানুষের কাছে শেয়ার করা। যেভাবে বিভিন্ন অ্যাপ আমরা শেয়ার করলে কিছু টাকা ইনকাম করা যাবে এমন লোভে পড়ে অনেকের কাছে শেয়ার করি, এরাও সেই কাজটা করছিল। ওদের মোবাইল ট্রেস করলে দেখা যায় এই গেমের লিঙ্কটা ওরা শেয়ার করেছিল। ওই গেম কিন্তু প্রাইভেটভাবেই ওরা পেয়েছিল। গেমের মধ্যে কোনো এমন কিছু জায়গা ছিল যেটা থেকে ফুটেজ পাওয়া যায়। বিভিন্ন গেম থাকে যেগুলো ক্যামেরা অ্যাক্সেস নেয়। এমন ক্যামেরা অ্যাক্সেসের মাধ্যমে ওরা ফুটেজ কালেক্ট করত। তাই ফোন অফ থাকলেও ফোনের ক্যামেরা অন থাকতো এবং সেই ফুটেজটা সোজা চলে যেত যেখানে ওই গেমগুলোর হ্যান্ডেল করা হচ্ছে। আমি নিশ্চিত বিকাশ আর যতীনের বাড়ি কিংবা তার আশেপাশের এরিয়া সার্চ করলে এমন কিছু টেকনিক্যাল জিনিস পাওয়া যাবে যেগুলোর মাধ্যমে ওরাই ফুটেজগুলো তুলে নিয়ে ডার্ক ওয়েবে বিক্রি করত। বুঝতেই তো পারছেন, ফোন মানুষের সঙ্গে সব সময় থাকে। ব্যক্তিগত কিছু মুহূর্ত ছাড়াও বাকি সমস্ত কিছুর ফুটেজ ওরা ছাড়ত। অফিসার ইন্দ্রনীল সান্যালের উদ্দেশ্যে চক্রবর্তী বলে, ছোট্ট একটা জিনিস, কিন্তু এই ছোট্ট একটা জিনিস যে কত বড় কিছু করতে পারে তা বোধহয় প্রথমে সঙ্গীতা রায় কিংবা দীপিকা বসু জানতে পারে। রঞ্জনা হালদার এটা জানতে পারেনি। রঞ্জনা হালদার বোধহয় ওই ব্যাপারে খুব বেশি জানতো না, কারণ তার মোবাইল থেকে এমন কোনো ব্যাপার আমরা দেখিনি। তবে ওরা হয়তো ভেবেছিল রঞ্জনাও জানতো, তাই তাকেও মারতে চেয়েছিল। চক্রবর্তী উঠে দাঁড়িয়েছিল। জেলের দিকে তাকিয়ে দুজনের দিকে দেখতেই ওদের চোখে যেন আগুন দেখা গেল। যতীন দাঁতে দাঁত চেপে বলল, আমি আবার বেরোবো, আর যখন বেরোবো তখন সবার আগে তোকে মারবো। পারবি বলে মনে হয় না। এর আগেও তো সাইবার ক্রাইমে একবার ফেসেছিলি, আর এইবার সাইবার ক্রাইমের সঙ্গে সঙ্গে একটা খুন আর এত বড় একটা নেটওয়ার্ক। এত সহজে ছাড়া পাবি না। তুই আর তোর বন্ধু দুজনকেই মরতে হবে। বিকাশ কিছু বলে না, চুপ করে দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে। যতীন যেন রাগে গড়গড় করতে থাকে। চক্রবর্তী এগিয়ে যায় বাইরে। বাইরে একটা বেঞ্চে বসে আছে মিস্টার বসু আর মিস্টার রায়। সেদিন আপনি চলে যাওয়ার পর একটু রাগই হয়েছিল। ভাবছিলাম কে এই লোকটা, হঠাৎ করে এমনভাবে এসে এত প্রশ্ন করে গেল। কিন্তু এখন মনে হচ্ছে সেদিন আপনার সঙ্গে কথা বলেছিলাম বলেই হয়তো আজ মেয়েটাকে ফেরত পেলাম। একটু নজর রাখুন মেয়ের ওপর। বড় হয়ে গেছে বলেই যে নজর সরিয়ে দিয়ে নিজের মতো সব কিছু করতে দেওয়া যাবে সেটা হয় না। ছেলে হোক কিংবা মেয়ে হোক, মাঝে মাঝে একটু নজর রাখা দরকার। না হলে জেনারেশন খুব একটা ভালো নয়। সবাই সব কিছু বুঝতে পারে। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব। দেখুন, আমার যা হবার তা তো হয়েই গেল, কিন্তু ওই মেয়েটি তো বেঁচে আছে, এবং আরও একটি মেয়ে। তাছাড়া জানি না আর কতজনের জীবন নিয়ে ওরা ছিনিমিনি খেলতো। সব ঠিক হয়ে যাবে। ওদের যখন ধরা গেছে সমস্ত কিছুই আবার ঠিক করে দেওয়া যেতে পারে। কিন্তু ডার্ক ওয়েব জিনিসটা খুবই খারাপ, সেটাকে এত সহজে। যাই হোক, এখন চলি। মিস্টার চক্রবর্তী, প্রথমে আপনার কথা শুনে একটু রাগই হয়েছিল। ভেবেছিলাম আমি এত কষ্ট করলাম, অথচ আপনি এসে কেস সলভ করে সমস্ত নাম কেড়ে নিয়ে চলে যাবেন। কিন্তু আপনি যে এমন মানুষ সেটা আমি মোটেই জানতাম না। শুধু একটাই শেষ প্রশ্ন করব আপনাকে, আপনি টেলিফোন করে আমায় সবকিছু বলতে গেলেনই বা কেন? আপনি নিজেও তো কেসটা সলভ করতে পারতেন। দেখুন মিস্টার সান্যাল, গল্পের বইতে গোয়েন্দারা একা একাই সবকিছু করতে পারে,
তাদের কাউকে প্রয়োজন হয় না, কারণ গল্পের বইতে গোয়েন্দারা থাকে হিরো। আমি গোয়েন্দা না হলেও আমি মানুষ, তাই আমারও সাহায্যের প্রয়োজন হয়, আমারও বিপদের ভয় থাকে। আমারও মনে হয় আমার সঙ্গে কেউ থাকলে একটু ভালো হতো, তাই পুলিশকে সাহায্য করার পাশাপাশি আমি পুলিশের সাহায্য চাই। বিকাশ আর যতীনকে আমি একা ধরতে গেলে হয়তো আমার কোনো ক্ষতি হতে পারত, না হলে হয়তো আমি দীপিকাকে ছাড়াতে পারতাম না, তাই আপনাকে নিয়ে যাই। এছাড়া আমার আর কোনো উদ্দেশ্য ছিল না। অফিসারের চোখে মুখে একটা হাসি ফুটে ওঠে। উপর মহল থেকে সকালে ফোন করেছিল, খবরটা পেয়ে তারা বেশ খুশি। চক্রবর্তী যে তাকে সাহায্য করেছেন এ কথা অকপটে স্বীকার করেছে ইন্দ্রনীল সান্যাল, তাতেও ওপর মহল বেশ খুশি হয়েছে। চক্রবর্তীর সঙ্গে একসাথে কাজ করার সৌভাগ্য খুব কম মানুষেরই হয়। তিনি এগিয়ে আসেন গোয়েন্দা চক্রবর্তীর দিকে, তার সঙ্গে করমর্দন করে বলেন, কখনো কোনো কিছুতে যদি আমায় প্রয়োজন হয় তো জানাবেন মিস্টার চক্রবর্তী। কথা দিচ্ছি আপনার সাহায্যের জন্য আমি সব সময় প্রস্তুত থাকব। শুধু একটা ব্যাপার, বিকাশ আর যতীনের বিরুদ্ধে প্রমাণ কিন্তু একটু কমই আছে, কারণ সঙ্গীতাকে যে ওরা মেরেছে সে ব্যাপারে কিন্তু কোনো প্রমাণ নেই। সঙ্গীতাকে যে ছুরিটা দিয়ে মারা হয়েছে সেই ছুরিটাই অপরাধীর কাছ থেকে আমরা পেয়েছি। এই সেই ছুরি, হাতের ছাপ এবং সঙ্গীতার ক্ষতের আঘাতের সঙ্গে মিলিয়ে দেখলেই সেটা প্রমাণ হয়ে যাবে, তাতে আপত্তি থাকবে না। আমার মনে হয় বিকাশ সব কিছু স্বীকার করবে। যতীন অপরাধী, বিকাশ কিন্তু অপরাধী নয়। সে অনেক কিছু জানে, কিন্তু পরিবারকে হারিয়ে বেকার হয়ে ঘুরতে ঘুরতে বাধ্য হয়ে যতীনের পাল্লায় পড়েছে। তাকে আলাদা করে জিজ্ঞাসাবাদ করলে সে সব কিছুই বলে দেবে বলে আমার মনে হয়। সমস্ত কাজই যতীন করেছে, বিকাশ শুধু তাকে সাহায্য করেছে। ব্যাপারটা কিন্তু একটু মাথায় রাখবেন। চক্রবর্তী হাসে। তারপর বরাহনগর থানা থেকে বেরিয়ে আসে। বাইরে টিপটিপ করে বৃষ্টি পড়ছে, তাতে কি, এক্ষুনি তাকে শিয়ালদা পৌঁছাতে হবে। তারপর সেখান থেকে যেতে হবে একটা বিশেষ জায়গায়। আজ সকালেই ফোনটা এসেছিল। তার শান্তি নেই, একটার পর একটা কেস হয়েই চলেছে।